এই বিলটি এখন শুধুমাত্র 100 বছর আগের সিএস রেকর্ডে থাকা একটি নামমাত্র। কার উদাসীনতায় এমনটি হলো? সরকার পাল্টার পরে আবার বিএনপি দলের এই জোর দখল করে ফেলাইতেছে। অর্থ মন্ত্রণালয়, ফাইন্যান্স মন্ত্রণালয় শুরু করে জমি কিনছেন। রক্ষার দায়িত্বে থাকা রাজুক কিংবা রাজনীতি, হাউজিং কোম্পানিগুলোকে নানান ধরনের সুবিধা দিয়েছে। ধ্বংসযাত্রায় সামিল হয়েছে সবাই। একটিও দৃষ্টান্তমূলক বিচার আমরা করতে পারি না। আতঙ্কের ভিতর প্রতিনিয়ত বাস করে যাচ্ছেন এই এলাকার লোকজন। অভিযোগের তীর স্থানীয় 2 চেয়ারম্যান এবং নতুন গড়ে ওঠা একটি হাউজিং কোম্পানির দিকে। পট পরিবর্তনের পর বিএনপির স্থানীয় এই 2 নেতা সক্রিয় হয়ে উঠেছেন বলে অভিযোগ উঠেছে। আমি গার্মেন্টসে চাকরি করি, আমার হাজবেন্ড রং মিস্ত্রি, আমার শাশুড়ি রাস্তা পিঠা বিক্রি করছে। এই টাকা দিয়ে আমরা এখানে জায়গাটা নিচ্ছি স্যার, অনেক কষ্ট করে আমরা এই জায়গা নিচ্ছি স্যার। এখন আমাদের জায়গা দেখেন স্যার, ওনারা জবরদখল করে নিয়ে যাচ্ছে। আমরা এটা জানিও না কারা নিচ্ছে। ওইখানে ফায়ার পল্লীর সাইনবোর্ড লাগানো এবং ওই যে আসলে শুনি জলসিঁড়ির ইয়া দিয়ে ভরতেছে। আসলে আদতে কে নিচ্ছে জায়গাটা আমরা ওইটাই জানি না। বলতে আসলে তাদেরকে নানাবিধ হুমকি দামকি, এবং এর আগেও বেশ কয়েকবার অনেককেই বলছে যে এখানে যদি দেখি কোমর টোমর ভেঙে ফেলবে, এটা সেটা করবো, লাঠি সোটা দাও বডি অস্ত্র শস্ত্র নিয়ে তারা হুমকি দামকি বেশ কয়েকবার দিয়েছে। বলছে যে যদি মিট করো তাহলে ভালো হবে, যদি মিট না করো তাহলে সমস্যা হবে। হ্যাঁ, একটা মধ্যস্থতা, এটা মধ্যস্থতা ওনাকে একজনে বলছে যে গুলজার চেয়ারম্যান সাহেব মধ্যস্থতা করতে চায়, আপনারা আসেন। বিএনপির কারা এরা? এটা খান সাহেবের লগে আরো লোক আছে জড়িত। খান সাহেবকে? খান সাহেব এই পুবগার আগের চেয়ারম্যান ছিল। নাম কি? গুলজার খান না, খান, নুরুজ্জামান খান। নুরুজ্জামান খান। আমরা সাবেক চেয়ারম্যান নুরুজ্জামান খানের কাছে জানতে চাই তার বিরুদ্ধে অভিযোগ সম্পর্কে। আমি যাবো কেন? আমার কম দিচ্ছে নাকি? জীবনকে জমি কিনছি না কিনছি। ফায়ার পল্লীর সাথে কি আপনি কোনো ভাবে কানেক্টেড? আমি সামনে চিনি না ফায়ার পল্লীর মাটি পালাইছি, চিনি না ফায়ার পল্লী, চিনিও না, জানি না, কোথাও কষ্ট করে করতেছি, রসুন সাবাত লেগে করতেছি। ফায়ার পল্লীর মাটি ফেলেছে, সেটা বন্ধ হয়ে গেছে। ফায়ার সার্ভিস কর্মীদের সংগঠন ফায়ার সার্ভিস ওয়েলফেয়ার ট্রাস্ট এখানে প্রায় 450 বিঘা জমিতে বানাতে চায় নিজেদের আবাসন। কোথাও ফাঁকা না পেয়ে সংখ্যালঘু অধ্যুষিত এই এলাকার উপর চোখ পড়েছে তাদের, এমন অভিযোগ উঠেছে। এলাকা জুড়ে সাইনবোর্ড টানিয়ে স্থানীয় প্রভাবশালীদের সঙ্গে জমি নিয়ে নিয়মিত দেন দরবার করে যাচ্ছেন সংগঠন সংশ্লিষ্টরা। তাদের দাবি, শুধু কেনা জমিতেই বালু ফেলছেন তারা। ব্যক্তি মালিকানা বা কোনো কৃষকদের জমিতে আমাদের 1 ইঞ্চি বালু ফায়ার সার্ভিসের। তাহলে ওটা ফায়ার সার্ভিসের না ভাইয়া, ওটা ফায়ার সার্ভিসের না, ওটা কাদের? ওটা যে এই যার নাম্বার আপনারা খুঁজতেছিলেন বা যোগাযোগ করতে চাচ্ছিলেন, উনি একটা মিডিয়া কাজ করতেছে এখানে। এখানে নুরুজ্জামান খান সাহেব। এখন এটা আসলে আপনারাই তো ওই দিক থেকেই একটা তথ্য নিয়ে আসছেন। দেলপাড়া কিংবা নয়ামাটির মতো গ্রামের সাধারণ মানুষ এখনো টিকে থাকার সংগ্রাম চালিয়ে যাচ্ছেন, তবে তাদেরও শেষ রক্ষা হবে এমন কোনো লক্ষণ নেই। কারণ বালু নদীর সারিবদ্ধ শত শত ড্রেজার থেকে বালু তুলে দিনরাত ফেলা হচ্ছে খালি জমিতে। স্থপতি ইকবাল হাবিব প্রায় 3 দশক ধরে রাজধানীর বাসযোগ্যতা নিয়ে লড়াই করে যাচ্ছেন। অন্য অনেক সংগঠনের পাশাপাশি তার সংগঠন বাংলাদেশ পরিবেশ আন্দোলন বাপা পরিবেশ নিয়ে মাঠে থেকেছে সার্বক্ষণিক, কিন্তু কিছুতেই ঠেকানো যাচ্ছে না ঢাকার এই ধ্বংসযাত্রা। এর কারণ ব্যাখ্যা করছিলেন এই স্থপতি। নিষ্ক্রিয় থাকা, না দেখার ভান করার মধ্যে দিয়ে যে দুর্বৃত্তায়নে সহযোগিতা করা, রাজুক এবং জেলা প্রশাসন এই অপরাধ অভিযুক্ত। তারপরে তাদের জন্য একটিও দৃষ্টান্তমূলক বিচার আমরা করতে পারি নাই। আমরা যে মামলাগুলি ইতিমধ্যে বেলা বাপা করেছি, সেগুলো এখন কিন্তু তারা জিতে যাবে, বিকজ এই যে পরিবর্তনগুলো তারা করেছে, ফলে জনগণের হার হবে। আরেক পরিবেশ আন্দোলন কর্মী সৈয়দা রেজওয়ানা চৌধুরী সোচ্চার ছিলেন সারাক্ষণ। তার সংগঠন বেলা সবসময় এমন দখলদারিত্ব ঠেকাতে আন্দোলন করেছে, মামলা করেছে, মামলা লড়েছে, এখনো লড়ে যাচ্ছে। গণমাধ্যমগুলোতেও সরব ছিলেন রেজওয়ানা। জলাশয় তো জলাশয় এবং সেটাকে ভরাট করা যাবে না। এখন এখানে সাধারণ জলাশয় বলে একটা সুযোগ সৃষ্টি করে দেওয়া হয়েছে এই অজুহাতে যে রাজুক তো এটার ভরাট ঠেকাতে পারেনি, রাজুক ভরাট ঠেকাতে চায়নি। বিগত দশকগুলোতে সরকারের কাছে পরিবেশ রক্ষার নানান দাবি দেওয়া তুলে ধরা এই পরিবেশ কর্মী এখন সরকারের গুরুত্বপূর্ণ এক উপদেষ্টা। রাজধানী সহ সারা দেশের পরিবেশ প্রতিবেশ রক্ষার দায়িত্ব এখন সরাসরি তার উপর।
রাজনীতির পট পরিবর্তন হয়েছে, পাল্টেছে ব্যক্তি রাজনীতির প্রভাব কিংবা রাষ্ট্রের কর্তা ব্যক্তিদের নামও। কিন্তু পাল্টেনি ভূমি আগ্রাসনের সেই পুরনো চিত্র, পাল্টেনি ভূমিদস্যুদের চরিত্র। তাই তথাকথিত তিলোত্তমা ঢাকার এই ধ্বংসযাত্রা আদৌ থামানো যাবে কিনা সেই সংশয়ও কাটছে না। কিন্তু রাজধানীকে বাঁচাতে হলে, ভূমি ব্যবহারে প্রকৃতি ও মানুষের ন্যায্যতা রক্ষা করতে হলে শক্তিশালী এবং কার্যকর পদক্ষেপ নিতে হবে এক্ষুনি। কারণ জমি, জল, জলাশয় পুঁজিপতি কিংবা পেশিশক্তিধারীদের জন্য লোভ এবং লাভের বিষয় হলেও মানুষ কিংবা প্রকৃতির জন্য তা টিকে থাকার প্রশ্ন।